রহিম। প্রিয় সম্মানিত সাংবাদিকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সকল প্রতিনিধি, শিক্ষক এবং উপস্থিত অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং বাংলাদেশ ইউনিটি অফ টিচার্সের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকরা নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে নিয়োগপ্রাপ্ত হয়ে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে শিক্ষক নিয়োগ নীতিমালা 2015 অনুযায়ী দূরে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা নীতিমালার 7 নং ধারার মাধ্যমে পরবর্তী নিয়োগে আবেদন করে তাদের কর্মস্থল পরিবর্তন করে বাড়ির কাছাকাছি আসতে পারত। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় সুবিধাভোগীদের সাথে কোনো প্রকার আলোচনা ছাড়া চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে হঠাৎ করে বিকল্প কোনো পথ না রেখেই 7 নং ধারা বন্ধ করে দেয়, যার ফলে এনটিআরসি কর্তৃক দূরে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা আর বাড়ির পাশে ফেরার কোনো সুযোগ না পেয়ে হতাশায় নিমজ্জিত হয়। এরপর তারা বিরামহীনভাবে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তরগুলোতে তাদের দুঃখের বিষয়ে বারবার যোগাযোগ অব্যাহত রাখে এবং বিভিন্ন ধরনের আন্দোলন কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। 3 বছর এই চেষ্টার পর 2024 সালের ডিসেম্বরে এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক শিক্ষা উপদেষ্টা জনাব ওয়াহিদ উদ্দিন মাহমুদের আদেশে শিক্ষা মন্ত্রণালয় একটি বদলি নীতিমালা প্রণয়ন করে। এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষক বদলি নীতিমালা দেশের ভেতর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান কাজ। রেজাউল করিমের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে পুলিশের অগ্রণী ভূমিকায় এগিয়ে যাবে দেশ, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বাংলা এডিশন। 15 সেপ্টেম্বর শূন্য পদের তালিকা প্রকাশের কথা থাকলেও তারা অক্টোবর মাস শুরু হলেও তা করতে পারেনি। এখনো শিক্ষকরা বারবার অনুরোধ করার পরেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তর কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় আমরা আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করতে বাধ্য হয়েছি। আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোকে এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য প্রণীত বদলি নীতিমালা 2024 দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সংশ্লিষ্ট বিভাগ শিক্ষকদের এই ন্যায্য দাবির প্রতি ইতিবাচক সাড়া দিবে এবং নীতিমালাটি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে আরো কার্যকর ও মানবিক করবে। আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আরো ঘোষণা করতে চাই, আগামী 20 অক্টোবর 2025 রোজ সোমবারের মধ্যে শূন্য পদের তালিকা প্রকাশ না করলে আগামী 23 অক্টোবর 2025 রোজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি বৃহৎ অবস্থান কর্মসূচি পালন করতে আমরা বাধ্য হব। আমি ব্যাপারটি আবার রিপিট করতেছি, আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আরো ঘোষণা করতে চাই, আগামী 20 অক্টোবর 2025 রোজ সোমবারের মধ্যে শূন্য পদের তালিকা প্রকাশ না করলে আগামী 23 অক্টোবর 2025 রোজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা একটি বৃহৎ অবস্থান কর্মসূচি পালন করতে বাধ্য হব। পরিশেষে
আমরা আবারও গণমাধ্যমের বন্ধুদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনাদের লিখনী ও প্রচারের মাধ্যমে এই ন্যায্য দাবি ও পরবর্তী সম্ভাব্য কর্মসূচি সংশ্লিষ্ট বিভাগ এবং সর্বস্তরে পৌঁছে দিন, যাতে করে শিক্ষকদের দীর্ঘদিনের এই বদলি হয়ে বাড়িতে ফিরে যাওয়ার, তার নিজ বাড়িতে গিয়ে শিক্ষকরা শিক্ষা দেওয়ার যে সুযোগ, সেই সুযোগ করে দেওয়ার জন্য এবং সেটা বাস্তবে রূপ দিবে এই প্রত্যাশাই আমরা করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব এস বাবলু স্যারকে। আপনার সুস্পষ্ট বক্তব্যের মাধ্যমে আমাদের দাবিগুলোর প্রয়োজনীয়তা উপস্থিত সবাই হয়তো অনুধাবন করতে পেরেছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, এ পর্যায়ে আমরা প্রশ্নোত্তর দেওয়ার জন্য একটু সময় রেখেছি। আপনাদের প্রয়োজনীয় যে প্রশ্নগুলো, যেই প্রশ্ন আপনারা করতে চান, পরীক্ষা যদি আপনারা আমাদের নিকট থেকে জানতে চান, তাহলে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ইউনিভার্সিটি টিচার্সের মুখপাত্র জনাব এস বাবলু প্রশ্নের উত্তর দিবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের যে প্রশ্ন, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নির্দ্বিধায় আমাদের নিকট প্রশ্ন করতে পারেন। আচ্ছা বাবু ভাই, আপনি বলছেন যে শূন্য পদের যে ঘোষণা করা বাকি আছে, আপনার ঘোষণা করছেন, মন্ত্রণালয় আপনাদের কোনো দিক নির্দেশন দিয়েছে যে কবে ঘোষণা আসতে পারে বা কেন দিচ্ছে না? নীতিমালায় আমাদের গত ডিসেম্বর 2024 যে নীতিমালা হয়েছিল, ওই নীতিমালায় আমাদের তো প্রতিষ্ঠান, ওই নীতিমেলাতে শূন্যপদ প্রকাশের একটা নির্দিষ্ট সময় নীতিমেলাতে উল্লেখ আছে, সেটা হচ্ছে 15 সেপ্টেম্বর। তো আপনারা জানেন এখন 15 সেপ্টেম্বর তো শেষ, আবার আজকে অক্টোবরের 5 তারিখ, কিন্তু আমরা এখনো পর্যন্ত শূন্যপদ প্রকাশ আমাদের দেখতে পাইনি আর কি। তো এর মধ্যে আমরা ওনাদেরকে মন্ত্রণালয়ে বারবার সপ্তাহে প্রায় 4-5 দিন আমাদের প্রতিনিধি পাঠাচ্ছি এবং ওনাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে এটা বিলম্বিত কেন হচ্ছে। ওনারা আমাদেরকে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ আমাদেরকে এই যে জিনিসটা, যে তথ্যটা ওনারা বলতে চাচ্ছে, সেটা হচ্ছে ওনাদের সফটওয়্যার কেন্দ্রিক একটা জটিলতা আছে। কিন্তু আসলে সফটওয়্যারের ব্যাপারটি ওনারা প্রায় 1 বছর সময় পেয়েছে। ওনারা যদি আন্তরিকতা নিয়ে কাজটা করতো, এই 1 বছরের মধ্যে অনেকবার সফটওয়্যার বানিয়ে এবং আমাদেরকে অনেকবার বদলি করানোর কাজ শুরু করতে পারতো, কিন্তু তারা আসলে সেটা করেননি। এখন আবার বলতেছে যে সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার ওনারা কাজ করবেন না, নতুন করে দেয়, সেটার জন্য একটা সময় আমরা বেঁধে দিয়েছি। যদি ওই 20 তারিখের মধ্যে আমরা কোনো কার্যকরী কিছু না দেখি, আবার আমাদের শূন্যপদের যে তালিকা যদি প্রকাশ না করে, তাহলে আমরা 23 তারিখে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে যাব শিক্ষকদের নিয়ে। তারপরেও যদি আপনাদের 23 তারিখের পরেও যদি না মানে, তারপরে আপনারা আর কি
কর্মসূচি অবস্থান কর্মসূচি যদি অবস্থান কর্মসূচিতে কাজ না হয় আমরা লাগাতার এই কর্মসূচিতে যাবো, লাগাতার অবস্থান কর্মসূচি। আর যদি সেটাও কাজ না হয় তাহলে আমরা ক্লাস বর্জনের মতো সিদ্ধান্তও নিব। আমরা কর্তৃক সুপরিচিত শিক্ষকরা ক্লাস বর্জনের মতো সিদ্ধান্ত নিতেও আমরা বাধ্য হব, কারণ আমাদের এখন আর চলে না। আমরা গত প্রায় 3 বছর 3.5 বছর ধরে এই দাবি নিয়ে বারবার আন্দোলন করেছি, বারবার শিক্ষা মন্ত্রণালয় অধিদপ্তরগুলোতে গিয়েছি, কিন্তু আমরা যথোপযুক্ত কোনো পদক্ষেপ আমরা এখনো পাইনি। শুধু পরিপত্রটা প্রকাশ হয়েছে, এটার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। কিন্তু কথা হলো পরিপত্র যে বাস্তবায়ন, আমাদের যে মূলত বাড়ি ফিরে যাওয়া সেটা আমরা পাচ্ছি না। আর সেটা না পেলে আমরা বাধ্য হব, কারণ আমাদের আর জীবন আর চলে না। একজন শিক্ষক 800-900 কিলোমিটার দূরে অবস্থান করছে। তো 800-900 কিলোমিটার দূরে অবস্থান করে এই অবস্থায় তাদের এই পেশা চালিয়ে যাওয়া আর সম্ভব না। আমাদের অনেক শিক্ষক অলরেডি ইতিমধ্যে অনেক শিক্ষক মারাও গিয়েছেন এই বদলির ইয়ে নিয়ে। আপনার এগুলো অনেক মিডিয়াতে প্রচার হয়েছে, কর্মকর্তারাও ব্যাপারগুলো জানেন। এবং অনেকেই, বিশেষ করে মহিলা শিক্ষিকা যারা আছে, মহিলা শিক্ষকরা টোটাল অনেকেই চাকরি ছেড়ে দিয়েছে। কিছুক্ষণ আগেও আমাদের একজন স্যার আছেন, ওই স্যার বলছে যে ওনার নিচের বোন গত 1 সপ্তাহ আগে চাকরি ছেড়ে চলে যাচ্ছে বাড়িতে। মানে ওনাদের দ্বারা আর এত দূরে একাকী থেকে মহিলাদের জন্য এই ব্যাপার সম্ভব না, এবং পুরুষদের জন্য এটা আসলে অনেক কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে, আমরা তো দেখি যে সরকারি বিভিন্ন অন্যান্য সেক্টর গুলো যে আছে, অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে হচ্ছে তারা তো ধরুন ট্রান্সফার হয় বা বিভিন্ন চাকরির জন্য নতুন চাকরি পেলে নতুন জায়গায় যায়। তো তাদের বেলায় যদি আপনার সমস্যা না হয়, যে ট্রান্সফার হওয়ার পরে একা থাকে, মেস কোয়ার্টারে থাকে, তো আপনাদের শিক্ষকদের বেলায় কেন এত সমস্যা হচ্ছে? আপনারা আসলে জানেন ব্যাপারটা, শিক্ষকদের ব্যাপারটা কিন্তু আপনি এমনি যারা চাকরি করেন, আপনি কোনো অফিসে চাকরি করলেন, সরকারি কোনো অফিসে যদি চাকরি করেন, আপনি একটা অফিসের মধ্যে থাকবেন এবং বিভিন্ন মানুষের সাথে ডিলিং করবেন, সেটা অফিসিয়ালি। কিন্তু আপনারা জানেন এই শিক্ষকতা পেশা এমন একটা পেশা যেটা আমি যে শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে সবার সাথে আমাদেরকে ওই জায়গায় মিশতে হয়। ওই জায়গায় মিশার কারণে আমরা স্থানীয়ভাবে অনেকগুলো সমস্যার সম্মুখীন হই। স্থানীয়ভাবে আমাদের অনেক অভিজ্ঞতা আছে। আমাদের ম্যাডামরা এই বিভিন্ন ধরনের রিপ্রেজেন্ট থেকে শুরু করে স্থানীয় যে প্রভাব প্রতিপত্তি, এই জিনিসগুলোর প্রচুর ক্ষতিগ্রস্ত হয়ে তারা চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু এই জিনিসগুলো অন্যান্য সরকারি কর্মকর্তারা যারা করে, ওরা এই জিনিসগুলো পেশ করা লাগে না আর কি, আমাদের করতে হয়। আমরা অনেকগুলো গার্ডিয়ানের সম্মুখীন হয়, অনেক এলাকার প্রায় সবার সাথে আমাদের সাথে একটা হয়, জড়িয়ে পড়ার মতো একটা অবস্থা হয়। সেটা দূরে থেকে আসলে এটা অনেক কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় আর কি। তারপর আরেকটা বিষয় আছে আমাদের বাড়ি ভাড়ার ব্যাপারটা। এটা একটা থোক বরাদ্দ দেয় নামে মাত্র, বাড়ি ভাড়া টোটালি দেয় না। এই বাড়ি ভাড়া ছাড়া আমাদের শিক্ষকরা এত দূরে থাকা, এটা আসলেই অনেক কষ্টের ব্যাপার। মূল কথা, আমাদের এই শিক্ষকদের জন্য দূরে চাকরি করা এটা অনেক টাফ। আর এটা এখন হচ্ছে দীর্ঘদিন ধরে, বছরের পর বছর, গত 50 বছর ধরে, 60 বছর ধরে যে শিক্ষকতা হচ্ছে সবাই বাড়ির কাছে গিয়ে সেবাটা দিয়েছে। কিন্তু যখন সরকার নিয়োগ দেওয়া শুরু করেছে, এই সরকার নিয়োগ দেওয়া শুরু করার পরেই একজন শিক্ষক প্রায় 800, 900, 1000 কিলোমিটার দূরে গিয়ে থাকতেছে আর কি। কিন্তু এর আগে কখনো শিক্ষকরা এত দূরে গিয়ে চাকরি করতে হয় নাই। শিক্ষকরা শিক্ষা দিয়ে আছে সবাই বাড়ির কাছে গিয়ে, কিন্তু আমরা মূলত চাকরিটা করতে হচ্ছে এই 1700 কিলোমিটার দূরে। এই কারণেই আমাদের জন্য ব্যাপারটা খুব মানে কঠিন, খুব মারাত্মক আকারে কঠিন হয়ে দাঁড়িয়েছে আর কি। আরেকটা বিষয় তাদের একটু বলি, যদি আপনারা যদি অন্যভাবে না নেন, আমরা যেমন আপনি বলছেন যে আপনার নিজ এলাকায় যদি শিক্ষকতা করতে পারেন তাহলে সুবিধা। সেই সুবিধাগুলোর ভিতর কি কোচিং বাণিজ্য বা ধরেন সেখানে প্রাইভেট পড়ানোর বিষয়টা একটু ইজিলি হয়, এই ধরনের কি কোনো বিষয়টা আপনাকে আলাদা সুবিধা নেওয়ার জন্য কি নিজ এলাকায় চাচ্ছেন? আমাদের এখন মূলত যারা বাড়িতে ফিরে যেতে চাচ্ছে, ওদের বেশিরভাগ শিক্ষক হচ্ছে যারা কোচিং বাণিজ্য করার কোনো সুযোগ নাই, তারাই যেতে চাচ্ছে, যেটা বাস্তবতা আর কি।
আপনার প্রশ্নটা আসলে ভালো প্রশ্ন করেছেন, এগুলো ক্লিয়ার হওয়া দরকার। আপনার একজন বিপিএড শিক্ষক, ধরলাম একজন বিপিএড শিক্ষক, শরীর চর্চা শিক্ষক, ওনার দ্বারা কোনো প্রাইভেট পড়ানো সম্ভব না, কারণ উনি তো শরীর চর্চা যে ওনার কাছে প্রাইভেট বা কোচিং পড়বে কি? তো ওনার যে বেতন, ওই বেতন দিয়ে উনি বাড়িতে থাকতে হচ্ছে, এই বাইরে থাকতে হচ্ছে, তো ওনার বেতনটা পুরোটাই শেষ হয়ে যাচ্ছে। আর উনি যদি নিজের বাড়িতে গিয়ে থাকতে পারে তাহলে ওই বেতনটা সে তার নিজের বাড়ি ভাড়া লাগবে না, ওই বেতনটা সে কাজে লাগাতে পারবে। এই হচ্ছে এখানে কোচিং বাণিজ্য থেকে আরো পরিত্রাণ হওয়া যাবে। কোচিং বাণিজ্য যদি শিক্ষকরা যদি বাইরে চলে যায়, বাড়িতে চলে যায়, কোচিং বাণিজ্য না হওয়ার সম্ভাবনা আরো বেশি, যেটা বাস্তবতা আর কি। এখন এখানে থাকতে হলে ও কোচিং বাণিজ্য করতে অনেকে বাধ্য হচ্ছে, কারণ ওখানে এখানে থাকতে হবে, নিজে চলতে হবে, আবার নিজে চলে বাকি টাকা আবার বাড়িতেও ফাটাইতে হবে। কিন্তু নিজে যদি বাড়িতে থাকতে পারে কোচিং বাণিজ্য করা লাগবে না। এটা কোচিং বাণিজ্য আমরা যদি বাড়িতে ফিরে যাই, কোচিং বাণিজ্য কমানোর ক্ষেত্রে এটা সহায়ক ভূমিকা পালন করবে।